স্কুলের মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর সবকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। এই মুহূর্তে চলে এসেছি বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে। এই মুহূর্তে তোমাদের নিয়ে যাব কমন রুমে। বসন্তকে সাক্ষী রেখে আজ যদি ফের সঙ্গী হতাম, যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। জানা জানা পথে চলেছি, সেই পথেই এই মুহূর্তে ইউথ আড্ডায় চলে এসেছি কমন রুমে। কোন কমন রুমে? বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের কমন রুমে। আমার সঙ্গে জানা অজানা রাউন্ডে এই মুহূর্তে থাকছে দুটো টিম। ছেলেদের গ্রুপ পেয়ে গেছি এ গ্রুপ। হ্যালো, আমি নীলাগ্নিয়ান দাস। নমস্কার, আমি সৌহার্দ্য দত্ত। নমস্কার, আমার নাম দেবাঙ্গন চক্রবর্তী। নমস্কার, আমার নাম সমরিক কর্মকার। এবং মেয়েদেরকে পেয়ে গেছি বি গ্রুপ। নমস্কার, আমি স্বাস্তিকা রে। নমস্কার, আমার নাম সপ্তশ্রী দত্ত। পুষ্পাঞ্জলি দাস। নমস্কার, আমার নাম তিথি দাস। এদের জন্য জানা অজানা রাউন্ডে থাকছে 5টা করে প্রশ্ন। প্রত্যেক প্রশ্ন করার পর যদি একেবারে সঠিক উত্তর দিয়ে দেয় তাহলে +4, যদি ভুল উত্তর দেয় -4। কোনো টিম যদি বলে যে প্রশ্নটা শোনার পর ক্লু দরকার, অবশ্যই ক্লু দেবো। ক্লু দিয়ে তারা সঠিক উত্তর দিলে +2, ক্লু দিয়ে তারা ভুল উত্তর দিলে -2। তখন প্রশ্নটা অন্য টিমের কাছে চলে যাবে বোনাস হিসেবে। তারা যদি বোনাস প্রশ্নের উত্তর দেয় এবং সেটা যদি সঠিক উত্তর দেয় তাহলে অবশ্যই +4, আর যদি তারা সেটা ভুল উত্তর দেয় তাহলে কিন্তু তাদেরও কপালে শনি, -4। অবশ্যই এবার শুরু করে দেবো জানা অজানা। জানা অজানা রাউন্ডে 5টা প্রশ্ন নিয়ে এই মুহূর্তে হাজির হয়ে গেছি টিম এর জন্য। প্রথম প্রশ্ন থাকছে, গত বছর আইসিসি হল অফ ফেমের অন্তর্গত হয়েছেন শ্রীলঙ্কার এক প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। তিনি কে? আলাপ আলোচনা চলছে এই মুহূর্তে। আমার মনে হচ্ছে আলাপ আলোচনা দেখে তারা কিন্তু ক্লু চাইতেই পারে। আমরা ক্লু নিতে চাইব। 1996 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন, 3টে উইকেটও পেয়েছিলেন। ডাকনাম ম্যাডম্যাক্স। আর সময় দেওয়া যাচ্ছে না, এবার কি কোয়েশ্চেন পাস করা হবে? তাহলে তো অবশ্যই এটা ন্যাচারালি পাস হয়ে যাবে গ্রুপ বি এর কাছে। ট্রাই করলে অবশ্যই বোনাসে +4, আর ভুল উত্তর দিলে -4। আমরা বোনাস নাম্বার নিতে চাইছি না, আর পাস করছি। গ্রুপ বি প্রথম থেকেই একেবারে একদম সাবধানতা নিয়ে খেলছে, আর বোনাসের সুযোগটাই নিল না। উত্তরটা তো বলে দিতেই হবে, কারণ পর্দার ওপারে যারা রয়েছে আমার বন্ধুরা, তাদের সবার জন্য আরভিন ডিসিলভা। গ্রুপ এর জন্য জানা অজানায় দ্বিতীয় কোয়েশ্চেন রয়েছে, অরল্যান্ডো মাজোক্কা যদি নেতাজি সুভাষচন্দ্র বোস হন, 1941 সালে 3 ফেব্রুয়ারি একজন ইতালীয় কূটনীতিকের ছদ্মবেশে তিনি বার্লিনে জার্মান বিদেশ মন্ত্রকের অফিসে গিয়েছিলেন। তাহলে PN ঠাকুর কে? তারা মনে হচ্ছে এবারেও ক্লু নেবে। দেখা যাক তোমরা কি করবে। আমরা ক্লু নেব।
1912 সালে 23শে ডিসেম্বর বৌলার্ড লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপের পর শুরু হওয়া দিল্লি ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। বাড়ি চন্দননগর। ছদ্মনাম নিয়ে 1915 সালে জাপান চলে গিয়েছিলেন। তিনি কে? টিম এর কি রিয়াকশন? তারা কি ক্লু এর পর আনসার দেবে না হলে এটাও পাস করবে? পাস করলেও -2, আনসার দিলেও -2। পাস। ক্ষুদিরাম বোস। সঠিক উত্তরটা রাসবিহারী বসু। তোমাদের জন্য তৃতীয় কোয়েশ্চেন হলো, দিলওয়ারা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? ক্লু। এই মুহূর্তে সেই ক্লুটা হচ্ছে মাউন্ট আবু। এবার কিন্তু উত্তর নিতেই হবে। রাজস্থান। এতক্ষণ পরে গ্রুপ এ খাতা খুলেছে, এটা একটা দারুণ খবর। গ্রুপ এ অবশ্যই 2 পয়েন্ট পেয়ে গেল। চতুর্থ প্রশ্ন রয়েছে এই মুহূর্তে, কোন ভারতীয় বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এবার সময় কিন্তু আর দেয়া যাবে না, এবার কিন্তু একটা ফলাফলে আসতেই হবে। যে ক্লু চাইছো না একেবারে পাস? ক্লু। জেনেটিক কোড আবিষ্কারের জন্য তিনি পুরস্কৃত হয়েছিলেন। মনে হচ্ছে জগদীশচন্দ্র বোস হবে। একেবারেই সঠিক উত্তর নয়। এই প্রশ্নে তাহলে আমরা বোনাসের জন্য গ্রুপ বি এর কাছে চলে যাব। পাস। গ্রুপ বি এই প্রশ্নের উত্তর দিচ্ছে না। এই উত্তরটা জেনেটিক কোড আবিষ্কারের জন্য পুরস্কৃত হয়েছিলেন যিনি ডক্টর হরগোবিন্দ খুরানা। শেষ প্রশ্ন, সাম্যময় বন্দ্যোপাধ্যায়কে আমরা কি নামে চিনি? আমরা ক্লু নিতে চাই। তার বিখ্যাত ছবি জমালয়ের জীবন্ত মানুষ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আরো কত কি বলবো তার সঙ্গে। আমরা উত্তর দিচ্ছি, উত্তর হবে ভানু বন্দ্যোপাধ্যায়। একদম ঠিক। শেষমেশ গ্রুপ এ এটার জন্য পেয়ে গেল +2। জানা অজানা রাউন্ডে গ্রুপ এ কে 5টা প্রশ্ন করাই শেষ। 5টা প্রশ্ন শেষে তাদের স্কোর হয়েছে এই মুহূর্তে +4। এবার চলে যাব 5টা প্রশ্ন নিয়ে গ্রুপ বি এর কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, 1956 সালের মেলবোর্ন অলিম্পিক্সে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন কোন বঙ্গ সন্তান? সময় শেষ। এবার জানাতে হবে যে তোমরা ঠিক কি চাইছো। স্যার, আমরা এই প্রশ্নের জন্য ক্লু নিতে চাইছি। খেলোয়াড় এবং কোচ হিসেবে তিনি সন্তোষ ট্রফি জেতার বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন। তোমরা কি উত্তরটা দিচ্ছ নাকি পাস করছো সেটা অবশ্যই জানাতে হবে। স্যার, আমরা পাস করছি। তাহলে এই প্রশ্ন অবশ্যই একেবারে বাইপাস হয়ে চলে যাবে গ্রুপ এর কাছে। আমরা পাস করতে চাই। সেই মহান মানুষটার কথা বলতেই হয়, বদ্রু বন্দ্যোপাধ্যায়। এবার জানা অজানার দ্বিতীয় প্রশ্ন গ্রুপ বি এর জন্য। বাংলার প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী যিনি শহীদ হয়েছিলেন তার নাম কি? উত্তরটা পাবো না আবার ক্লু দিতে হবে সেটা তোমরাই বলো। ক্লু নেব। 1932 সালের 24শে সেপ্টেম্বর চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেন। কার কথা বলা হচ্ছে? এবার জানাতে হবে, চলো। পাস। এই প্রশ্নের উত্তরও কিন্তু গ্রুপ বি পাস করে দিয়েছে। এই প্রশ্নের উত্তরটা গ্রুপ এ দিতে পারে কিনা বোনাসে সেটা দেখে নেওয়ার পালা। পাস। কথা হচ্ছিল যাকে নিয়ে, সেই শহীদ বিপ্লবীর কথা, প্রীতিলতা বরদলৈ। এবার গ্রুপ বি এর কাছে তৃতীয় প্রশ্ন নিয়ে হাজির। পিঙ্ক সিটি যদি হয় জয়পুর, তাহলে ব্লু সিটি কোনটা? গ্রুপ বি কি ভাবছে? একেবারে উত্তর দেবে নাকি তারা আবারও ক্লু নেবে? বলো। স্যার, আমরা ক্লু চাইছি।
মেহেরানগড় ফোর্ট দেখতে পাওয়া যায় সেখানে। ক্লু নেওয়ার পর উত্তর পাবো না এটাও তোমরা পাস করবে, দেখা যাক। স্যার উত্তর ভাইজ্যাক। ভাইজ্যাক তো উত্তরটা মিলল না। আমরা ভাইজ্যাক থেকে অন্য কোথাও যেতে পারি কিনা গ্রুপ এর কাছে যাই আপাতত। এবার বোনাস হিসেবে গ্রুপ এ এটাকে অ্যাটেন্ড করবে নাকি পাস করবে। আমি জানি উত্তরটা বলার পরেই গ্রুপ এ এবং গ্রুপ বি হই হই করে উঠবে। উত্তরটা হচ্ছে যোধপুর। গ্রুপ বি এর জন্য চতুর্থ প্রশ্ন হচ্ছে, কুমুদলাল গাঙ্গুলিকে আমরা কি নামে চিনি? আমরা কি ক্লু নেব না আমরা কি একেবারে উত্তর নেব, সেটা তোমরাই বলো। স্যার আমরা ক্লু চাইছি। তিনি একজন চলচ্চিত্র অভিনেতা এবং তিনি দাদামণি নামে খ্যাত। আর সময় দেওয়া যাবে না, এবার কিন্তু আমরা গ্রুপ বি এর কাছে একটা উত্তর চাই, সেটা প্রশ্নের উত্তর অথবা পাস, কিছু একটা। আমরা পাস করছি। গ্রুপ বি এই প্রশ্নের উত্তরও পাস করে দিয়েছে, এটা গ্রুপ এর কাছে যাবে, দেখা যাক এ উত্তর দিতে পারে কিনা। আমরা পাস করতে চাই। বলিউডে বা বি টাউনে দাদামণি মানে অশোক কুমার এবং অশোক কুমার গাঙ্গুলি, এবং এই উত্তর আশা করি শোনার পর অনেকেরই মনে হচ্ছে ইস এটা তো জানা ছিল। লাস্ট প্রশ্ন, পঞ্চম প্রশ্ন, কলকাতার কর্নওয়ালি স্ট্রিটের বর্তমান নাম কি? এবার কিন্তু একটা উত্তর চাই, উত্তর দেবে না ক্লু নেবে? স্যার আমরা ক্লু নিতে চাইছি। পশ্চিমবঙ্গের এক প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম অনুসারে রাস্তার নামকরণ হয়েছে। আর সময় দেওয়া যাবে না, এবার একটা উত্তর দিতেই হবে। প্রফুল্ল রায়চন্দ্র, প্রফুল্লচন্দ্র রায়। গ্রুপ এ রয়েছে অপেক্ষায়, তারা বোনাসের উত্তরটা দিতে পারে কিনা সেটা দেখে নি। বিধানচন্দ্র রায় স্ট্রিট। মনের মধ্যে প্রশ্নের উত্তরটা ছিল আমার তোমার সকলেরই বিধান সরণি, এবং এরা যেহেতু গ্রুপ এ আংশিক ঠিক বলেছে, তাই আমার সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে অবশ্যই বোনাস 4 দেওয়াই যায়। গ্রুপ এ দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে 8 পয়েন্ট নিয়ে, আর গ্রুপ বি এখনো খাতা খোলেনি, তাদের ভান্ডারে রয়েছে এই মুহূর্তে 0। কমন রুমের আড্ডায় এই মুহূর্তে চলে এসেছি দ্বিতীয় রাউন্ডে। কহেন কবি কালিদাস বললেই মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন আসে, কথা বলবো না অথচ হাত নেড়ে বোঝাবো আমার টিমের লোকজনদের কি বোঝাতে চাইছি, কি নাম লুকিয়ে রয়েছে আমার মনের মধ্যে। একদম তাই, এই কথাগুলোই মনে পড়ে যায় কহেন কবি কালিদাস বললেন ডামশারার। আমরা সেই খেলায় মাতবো এই কমন রুমে। টিম এর কাছে চলে এসেছি, ডামশারার বলে দিয়েছি। এখানে এই লাল বাটিটাতে আমার কাছে কিছু সিনেমার নাম আছে, একটি করে চিরকুট এই এ টিম এবং বি টিমের মধ্যে থেকে একজন এসে সে তুলে যে নামটা পাবে সেটা গিয়ে অভিনয় করে দেখাবে, এবং তার টিমের বাকি 3 জন তার উত্তরটা খোঁজার চেষ্টা করবে। সময় কিন্তু 2 মিনিট, 2 মিনিটের মধ্যেই তাকে কিন্তু অভিনয় করে বোঝাতে হবে। আমি 3টে ক্লু বলে দিতে চাই, যেটা হচ্ছে কমন: বাংলা, ইংরাজি, হিন্দি। বাংলা, ইংরাজি, হিন্দি, এই 3টে সাইন দিয়ে তারা 3টে ল্যাঙ্গুয়েজকে বোঝাতে পারে, বাকিটা পুরোটাই তাদের অভিনয়। এবার টিম এ থেকে কে আসবে এই কহেন কবি কালিদাসের প্রথম সিনেমার নামটা অভিনয় করে বোঝাতে, দেখা যাক টিম এ থেকে কে আসছে। গ্রুপ এর জন্য প্রথম সিনেমার নাম অভিনয় করে দেখানোর জন্য সময় শুরু হচ্ছে এখন।
গডফাদার, একদম তাই। ঠিক নির্দিষ্ট সময়ের আগেই গ্রুপ এ প্রথম প্রশ্নের উত্তর একেবারে সঠিকভাবে অভিনয়ের মধ্যে দিয়ে করেছে এবং তার জন্য গ্রুপ এ পাচ্ছে +2। গ্রুপ এ কিন্তু অভিনয় করে 2 পয়েন্ট তুলে নিয়েছে। এবার গ্রুপ বি এর পালা। গ্রুপ বি তাদের অভিনয় শৈলীর মধ্যে দিয়ে কিভাবে নাম্বার তুলে নিতে পারে সেটাই দেখা। লাঞ্চ বক্স। একদম সঠিক উত্তর দিয়েছে, লাঞ্চ বক্স। এই রাউন্ডে কিন্তু গ্রুপ বিও খাতা খুলেছে, তারাও কিন্তু +2। তাহলে গ্রুপ বি পেরে গেছে, তারা +2 করেছে। এবার গ্রুপ এর কাছে সেকেন্ড এবং ফাইনাল চান্স রয়েছে সিনেমার নামটা দেখে নিয়ে অভিনয় করে নাম্বার স্কোর করার। তাহলে কে আসছে গ্রুপ এ থেকে? তাহলে চলে এসো। একটা ওয়ার্ড, বাহুবলী না, বক্সার, ফিগার, বডি বিল্ডার, ফিগার, স্ট্রং ফিগার, প্রসেনজিৎ, জিত, ভিক্টরি। সময় শেষ। হিরোকে কি বলে বাংলায়? নায়ক। একদম তাই, ক্লুটা ছিল সিনেমার নাম ছিল নায়ক। এবার সরাসরি চলে যাব গ্রুপ বি এর কাছে। সময় শেষ। সময় শেষের পরে গ্রুপ এবং গ্রুপ বি তারা কিন্তু উত্তেজিত, শুধু ফেলুর কথাটা মনে এলো না। যাই হোক, তাই ফেল হয়ে গেল, তাই +2 করা গেল না। কিন্তু পরের রাউন্ডে কি হয় সেটা অবশ্যই জানবো। এই রাউন্ডের শেষে টিম এ স্কোর হচ্ছে 2 এবং টিম বি এর হচ্ছে 2 এবং টোটাল এখনো পর্যন্ত টিম এর 8 + 2 10 মার্কস স্কোর করেছে এবং গ্রুপ বি এখনো পর্যন্ত 2 মার্কস স্কোর করেছে। কমন রুমে দেদার আড্ডা হবে আর তার সঙ্গে একটু পেট পুজো হবে, এটা কি হয় নাকি? তাই পেট পুজো তো হতেই হবে অবশ্যই। এই আড্ডার মাঝে কিন্তু চায়ের বিরতি অনেক সময় হয়, কিন্তু এই মুহূর্তে আমরা চলে এসেছি খাই রাউন্ডে। তাই খাই রাউন্ডে এই গ্রুপ এ গ্রুপ বির 4 জনের জন্যই মিষ্টি মুখের বন্দোবস্ত রয়েছে, কিন্তু শর্ত একটাই, এটা মিষ্টি মুখ করতে হবে, রসগোল্লা খেতে হবে, চামচ দিয়ে বা হাত দিয়ে নয়, কাঁটা চামচ দিয়ে। তাও কাঁটা চামচটা ওই চাউমিনের মতো করে গেঁথে দিলে চলবে না, চামচের মতো করে আলতো করে ছুঁয়ে ওটাতে রসগোল্লা তুলে টপ করে খেতে হবে। সময় কিন্তু 30 সেকেন্ড। গ্রুপ এর প্রথম ক্যান্ডিডেট, সময় শুরু হচ্ছে এখন। এই যুদ্ধ কিন্তু চলবে, কাঁটা চামচের লড়াই চলছে, হাত দেওয়া যাবে না কোনোভাবে। 30 সেকেন্ডের মধ্যেই রসগোল্লা খেয়ে মিষ্টি মুখ করে ফেলেছে। নেক্সট ক্যান্ডিডেট, গ্রুপের দ্বিতীয় জন কিন্তু বেশ সন্দেহ ছিল যে কতটা কাঁটা চামচ নিয়ে লড়াই করবো, শেষমেশ জিতে গেছে। সেও তার টিমের জন্য এবং নিজের জন্য 2 পয়েন্ট স্কোর করেছে। এবার টিমের তৃতীয় জনের পালা। টিমের তৃতীয় জন কিন্তু রসগোল্লা খেতে কাঁটা চামচ দিয়ে সফল, তারাও কিন্তু 2 নম্বর বাড়িয়ে নিয়েছে টিমের জন্য। এবার চতুর্থ জনের পালা, সে কতটা 30 সেকেন্ডের মধ্যে কাঁটা চামচ দিয়ে এই যুদ্ধ জয় করতে পারে সেটাই দেখে নেব। খাই রাউন্ড
কিন্তু একেবারে সাকসেসফুল টিম এর জন্য, কারণ টিম এ খাই খাই রাউন্ডে দারুণ পারফরমেন্স তাদের, তারা কিন্তু একবারে 8 পয়েন্টের মধ্যে 8 পয়েন্ট স্কোর করেছে। এবার গ্রুপ বি এর পালা, দেখা যাক এই চারজন ক্যান্ডিডেট তারা কতটা খাই খাই রাউন্ডে খেতে পারে। গ্রুপ বি, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। টাইম স্টার্টস নাও। টাইম স্টার্ট নাও বলার পর 30 সেকেন্ড তো কি 3 সেকেন্ডও গোনার সময় পেলাম না, তার মধ্যে কিন্তু প্রথম ক্যান্ডিডেট কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে রসগোল্লা একদম মুখে পড়েছে। একদম টাইম ম্যানেজমেন্ট কিন্তু দারুণ। এবার দ্বিতীয় জনের পালা, প্রস্তুত তো? 5 থেকে 6 সেকেন্ড গুনতে না গুনতেই টপ করে একদম খাই খাইয়ে রসগোল্লা তার মুখে। এবার তৃতীয় এবং চতুর্থ জনের পালা, দেখা যাক। তৃতীয় প্রতিযোগী কিন্তু একটু হলেই তার কিন্তু একদম দুয়ের জায়গায় শূন্য হচ্ছিল। এবার চতুর্থ ক্যান্ডিডেটের পালা। আস্তে আস্তে সময় আছে। খাই খাই পর্বের শেষে কিন্তু একেবারে হিসাব নিকাশ ঠিক আছে। এ টিম ভার্সেস বি টিম দুজনেই কিন্তু 4টে করে রসগোল্লা খেয়ে 8 পয়েন্ট স্কোর করেছে। দুটো টিম শিয়ানে শিয়ানে লড়াই করছে কিন্তু, কারণ 4টে করে রসগোল্লা খেয়ে দুটো টিমই কিন্তু 8 পয়েন্ট স্কোর করেছে। আর সবশেষে সব মিলিয়ে এই মুহূর্তে গ্রুপ এ দাঁড়িয়ে রয়েছে 18 পয়েন্টসে, আর গ্রুপ বি দাঁড়িয়ে রয়েছে তারা 10 পয়েন্টসে। কমন রুমে এই মুহূর্তে লক্ষ্যভেদের পালা, দেখা যাক গ্রুপ এ এবং গ্রুপ বি তারা কতটা লক্ষ্যভেদ করতে পারে। সামনেই রাখা রয়েছে বাস্কেট, এবং বাস্কেটের মধ্যে তারা বলকে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে 1 মিনিট সময়ের মধ্যে এসে কতবার ড্রপ করাতে পারে। 4 জন করেই সুযোগ পাবে, তারা একবার করে না দুবার করে সেটা তাদের নির্ভর করবে স্পিডের উপরে। প্রত্যেকটা বল ওই বাস্কেটের মধ্যে ঢোকানোর জন্য পাবে 2 পয়েন্ট করে। টাইম স্টার্টস নাও। টাইম আপ। টিম এ কিন্তু লক্ষ্যভেদে 4 জনের মধ্যে 3 জন 3টে বল অন্তত বাস্কেটে ফেলতে পেরেছে, তার মানে তারা 6 পয়েন্ট স্কোর করে নিয়েছে লক্ষ্যভেদ রাউন্ডে। এবার পালা টিম বি এর। টাইম স্টার্টস নাও। করো করো, সময় চলে যাচ্ছে। টাইমস আপ। মানে কেউ কাউকে ছাড়ছে না, এ 1 ইঞ্চি আগে থেকে মারছে না দূর থেকে, তাই নিয়েও চলে যাচ্ছে ফাইট। শেষ মুহূর্তে কিন্তু টিম বি ভালো পারফর্ম করেছে, তারা কিন্তু 4টে বল বাস্কেটের মধ্যে ফেলে দিয়েছে এবং 8 পয়েন্ট তারা স্কোর করেছে। লক্ষ্যভেদ রাউন্ডের শেষে গিয়ে গ্রুপ এর স্কোর দাঁড়ালো 24 এবং গ্রুপ বি এর স্কোর দাঁড়ালো 18। এই মুহূর্তে আমরা বরঞ্চ একটুখানি দেখি কার কত সত্যিকারের দম আছে বেলুন ফোলানো। 1 মিনিটের মধ্যে কোন টিম, এ গ্রুপ না বি গ্রুপ, তারা বেশি বেলুন ফোলাতে পারে। শুধু বেলুন ফোলালেই কিন্তু হবে না, ফুলিয়ে সেটা সুতো দিয়ে সুন্দর করে গিঁট বাঁধতে হবে। গ্রুপ এ, ইয়োর টাইম স্টার্টস নাও। পায়ে পায়ে কাছে দূরে ব্লক করে ঘুরে লক্ষ্যভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। টাইম আপ। শেষ পর্যন্ত শিয়ানে শিয়ানে লড়াইয়ে গ্রুপ এ
তারা কিন্তু ছেলেরা 3টে বেলুন ফুলিয়েছে। শেষ মুহূর্তে টিম এ 6 পয়েন্ট পেয়েছে। গ্রুপ বি, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। টাইম স্টার্টস নাও। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা। টাইম আপ। টিম বি কিন্তু শেয়ানে শেয়ানে লড়াই করেছে এবং লড়াই করে তারা কিন্তু 6টা বেলুন ফুলিয়েছে এবং ঠিকভাবে তারা বেঁধেছে। তার মানে গ্রুপ এ কিন্তু 3টে বেলুন ফুলিয়ে 6 পয়েন্ট পেয়েছে। আগে ছিল তাদের 24 প্লাস 6, তাদের পয়েন্ট হচ্ছে 30। এবং গ্রুপ বি, তারা আগে ছিল 18, 6টা বেলুন ফুলিয়ে তারা 12 পয়েন্ট নিয়ে 18 প্লাস 12, তারাও কিন্তু 30। তাই টিম এ আর টিম বি তারা কিন্তু শেয়ানে শেয়ানে টক্কর করছে। এই মুহূর্তে কমন রুম আড্ডার প্রায় আমরা শেষ লগ্নে চলে এসেছি, কিন্তু টিম এ এবং টিম বি তারা কিন্তু শেয়ানে শেয়ানে লড়াই করছে। টাই হয়ে রয়েছে এই মুহূর্তে, দুজনেরই কিন্তু পয়েন্ট 30। তাই সপাটে কিছু প্রশ্ন করব, একেবারে র্যাপিড ফায়ার রাউন্ড। 2 মিনিট সময়, ব্যাক টু ব্যাক 5টা প্রশ্ন করব। প্রত্যেকটা প্রশ্নের জন্য রয়েছে +2, না পারলে ভুল উত্তর দিলে -2, পাস করলে পরে আবার সুযোগ থাকবে, সময় থাকলে সেই কোয়েশ্চেনের আবার রিপিটেশন হবে। 5টা প্রশ্ন গ্রুপের জন্য এই মুহূর্তে। প্রথম প্রশ্ন, দক্ষিণেশ্বর মন্দির কে নির্মাণ করেছিল? রাসমণি। একদম সঠিক উত্তর। এরপরে বান্দ্রা ওয়ারলি সি লিংক ভারতের কোন শহরে অবস্থিত? মুম্বাই। একদম ঠিক। থার্ড কোয়েশ্চেন, গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? না পারলে পাস, পারলে উত্তর। পাস। পরের প্রশ্ন, কোন সুপার হিরোর বাড়ি গথম শহরে? কোন? ব্যাটম্যান। একদম সঠিক উত্তর, +2। ফিফথ কোয়েশ্চেন, রিক্টার স্কেল দিয়ে কি পরিমাপ করা হয়? আর্থকোয়েক। আর্থকোয়েক। থার্ড কোয়েশ্চেন, যেটা বলা হয়নি সেটার উত্তর যাই। গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? পারা যাবে না, পাস। আসাম। 5টার মধ্যে আমাদের 4টে পারা গেছে, তাই জন্য 8 পয়েন্ট তোমাদের। সপাট রাউন্ডে গ্রুপ বির জন্য ব্যাক টু ব্যাক 5টা কোয়েশ্চেন রইল। এখন সময় শুরু হচ্ছে। সুলতান আজলান শাহ টুর্নামেন্ট কোন খেলার সঙ্গে যুক্ত? পাস। আচ্ছা, পাস। তারপর হচ্ছে পেঞ্চ ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? পাস। আচ্ছা, র্যাডক্লিফ লাইন কোন দুটো দেশের মধ্যে অবস্থিত? নেক্সট, গুপি বাইন বাঘা বাইন কার লেখা? না, ঠিক নয়। আচ্ছা, -2, এর জন্য -2। কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের নৃত্য? কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের নৃত্য? কোথাকার কুচিপুড়ি? পাস। আচ্ছা, উত্তরগুলো তাহলে বলেই দিতে হয়, সময় শেষ যখন। সুলতান আজলান শাহ টুর্নামেন্ট কোন খেলার সঙ্গে যুক্ত? হকি। পেঞ্চ ন্যাশনাল পার্ক ভারতের কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে? ভারত পাকিস্তান। গুপি গায়েন বাঘা বাইন লেখা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশ। ফাইনাল স্কোর কি? অবশ্যই বলবো। গ্রুপ বি স্কোর হচ্ছে 28 এবং ওদের জন্য অবশ্যই একটা করতালি হতেই হবে, কারণ ওরা খুব ভালো খেলেছে, লাস্ট মুহূর্ত অবধি লড়াই করেছে। আর আজকের চ্যাম্পিয়ন গ্রুপ এ উইথ 38 স্কোর। আজ সারাদিন বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের কমন রুমে অনেক মাতামাতি হলো, অনেক খেলা হলো, অনেক কিছুই হলো। গ্রুপ এ এবং গ্রুপ বির মধ্যে একদম টান টান লড়াই আমরা দেখলাম। শেষমেশ কিছু নাম্বারের ভিত্তিতে হয়তো গ্রুপ এ জিতেছে, কিন্তু এই হারা জেতা তো কোনো কিছুই মানে রাখে না, কারণ জীবনে এদের একসঙ্গে এগিয়ে যেতে হবে, জীবন যুদ্ধে লড়তে হবে এবং সাফল্য পেতে হবে। কিন্তু এই আমাদের আড্ডার পক্ষ থেকে
এই দূরদর্শনের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার স্মৃতিস্বরূপ রইল গ্রুপ এ এবং গ্রুপ বি দুজনের জন্য। অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সমস্ত ছাত্রছাত্রী সকলের জন্য। ভিড়ের মধ্যে একা হয়ে যাওয়া লোক, চড়া আলোতেও মন খারাপের ভয়, চশমার নিচে ঢাকা পড়ে যায় চোখ, অবসাদ কোনো কুশল কাব্য নয়। কবি শ্রীজাতর সাঁকো কবিতার এই গুরুত্বপূর্ণ কটি লাইন দিয়ে শুরু করলাম আমাদের অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু। এই যে ভিড়ের মধ্যে নিজেকে একা লাগা, অনেক মানুষের মধ্যেও যেন কিছুই ভালো লাগছে না, অথচ নিজের মানুষকে সেটা বলতেও পারছি না, এই যে কষ্ট, এটাই কিন্তু অবসাদ। অথচ আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আমাদের শরীরের অন্যান্য অংশে কোনো কষ্ট হলে তার নিরাময়ের জন্য চিকিৎসকের কাছে যাই, কিন্তু মনের কষ্ট, মনের অবসাদ, তার চিকিৎসার কথা খুব একটা ভেবে উঠি না। কিন্তু এই অবসাদ থেকেই জন্ম নেয় ধীরে ধীরে আত্মহননের পথ, এবং এইভাবেই কত অল্প বয়সী ছেলেমেয়েরা চলে যায় পৃথিবী ছেড়ে। হ্যাঁ, অল্প বয়সী ছেলেমেয়েদের কথাই প্রথমে বলছি, কারণ এই বয়সটাতেই ছেলেমেয়েদের মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়া হয় পারিপার্শ্বিক জগতের সঙ্গে তাল মেলাতে না পারলে। আজ হাত বাড়ালে বন্ধু অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট মনোবিদ মৈত্রী আহমেদ। আমরা তার সঙ্গে আলোচনা করে জেনে নেব আজকে আমাদের যেসব বন্ধুরা চিঠি পাঠিয়েছেন সেই চিঠির সমস্যা থেকে কি করে আমাদের বন্ধুরা বেরিয়ে আসতে পারে। আমরা চিঠিতে যাই তাহলে মৈত্রী। অবশ্যই। আমাদের একটি চিঠি এসেছে, চিঠিটি লিখেছেন এমন একজন বন্ধু যিনি নাম প্রকাশ করতে চাইছেন না, ছোট বন্ধু। সে লিখেছে, প্রিয় বন্ধু, আমি ক্লাস 9-এ পড়ি। আমি পড়াশোনার জন্য বা ইউটিউব দেখার জন্য প্রায়ই মায়ের স্মার্টফোন ব্যবহার করতাম। মা বাবা বারণ করতেন, কিন্তু শুনতাম না। ফোনে নানা ভিডিও রিল দেখতে খুব ভালো লাগতো, কিন্তু স্মার্টফোনের নেশা আমার দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাট করা ছাড়াও আমি এখন অ্যাডাল্ট সাইটে গিয়েও চ্যাট করতে নেশাগ্রস্ত হয়ে পড়ছি। চ্যাট চলাকালীন আমার মা একদিন আমায় ধরেও ফেললেন এবং বাবাকেও বলে দিলেন। বাবা মা দুজনেই খুব বকাবকি করছেন আমায়। আমি লজ্জায় মুখ দেখাতে পারছি না ওদের। মা ফোন আর আমায় ব্যবহার করতে দিচ্ছে না। বন্ধুদের কাছেও আমি লজ্জায় পড়ে যাচ্ছি, কারণ ওরা যখন জিজ্ঞাসা করছে আমি কেন ফোন ব্যবহার করছি না, তখন তার কোনো উত্তর আমি দিতে পারছি না। এই অবস্থায় আমি পড়াশোনাতেও মন দিতে পারছি না। মা আমার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছেন। বাবার সঙ্গেও এই ব্যাপারে মা খুব ঝগড়া করছেন। আমি খুব হতাশায় ভুগছি, কান্না পাচ্ছে, কি করব? পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ছোট বন্ধু, সোনামুখী, বাঁকুড়া থেকে। আমি তাকে বাহবা দেব যে সেই সাহসটা করেছে আমাদের কাছে হাত বাড়ানোর জন্যে, সাহায্য চাওয়ার জন্যে। সে নিজে এমন একটা অসহায় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সবথেকে বড় কথা যে এটা যে একটা অসুবিধাজনক বিষয়, সে নিজেই জিনিসটা বুঝতে পেরেছে, সে নিজে এটা রিয়েলাইজ করেছে এবং তারপর সাহায্য চাইছে। যে কোনো ধরনের নেশা, এমনকি মোবাইলের নেশা, ইন্টারনেটের নেশা, গেম খেলার নেশা, যে কোনো ধরনের নেশাই হলো জাহাজে বা নৌকাতে ফাটল ধরার মতন। যেরকম একটুখানি আলগা যদি চিড় হয় নৌকাতে এবং তার মধ্যে দিয়ে যদি হালকা একটুখানি তীর তীর করে জল ঢোকে, তাহলে প্রথমে হয়তো মাঝি সেটাকে খেয়াল নাও করতে পারে। ঠিক সেই রকমভাবে এই নেশার জিনিসগুলো আমাদের জীবনের মধ্যে এতটাই সামান্য রূপ নিয়ে ঢুকে আসে যে আমরা প্রথমে বুঝতেই পারি না যে সেটা কোনো একটা অসুবিধার দিকে হয়তো আমাদেরকে ঠেলে নিয়ে চলেছে। কিন্তু জল ঢুকতে ঢুকতে যখন একটু একটু করে জলের পরিমাণটা বেশ অনেকটা পরিমাণে বেড়ে যায়, তখন কিন্তু মাঝি সেটা খেয়াল করেই, এবং তখন একটা এমন অবস্থা তৈরি হয়ে যায় যে যেখান থেকে বেরোনোর রাস্তাটা ভীষণ রকমভাবে কঠিন হয়ে পড়ে। এবং এই রকমভাবেই আমাদের এই কিশোর বা কিশোরী বন্ধুটিও এই নেশার কবলে চলে এসেছে।
সুতরাং এটা শুরুটা নিশ্চয়ই এমনভাবে হয়েছিল যেখান থেকে তার এরকমটা মনে হয়নি যে এটা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে যেখানে বাড়িতে এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে যেখানে মা তার সাথে কথা বলছে না, বা মা বাবার মধ্যে তার এই মোবাইল সম্পর্কিত বিষয়টাকে নিয়ে নিজেদের মধ্যে বিবাদ হচ্ছে এবং সে এতটাই পরিমাণে অবসাদে ভুগছে যেখানে কারোর সাথে সে এই বিষয়টাকে নিয়ে কথাও বলতে পারছে না। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে এসেছে যে ও বলছে যে ও বিভিন্ন ধরনের অ্যাডাল্ট সাইটে গিয়ে চ্যাট করছে। তার মানে আমরা যেটা জানি যে বয়ঃসন্ধির সময়তে একটা বাচ্চাদের মনের মধ্যে, বা বাচ্চা বলা ঠিক নয়, কিশোর বলাই ঠিক, কিন্তু এই সময়তে কিশোর বয়সের মধ্যে যে একটা কৌতূহল দেখা দেয়, সেই কৌতূহলের বশে অনেক কিছু প্রশ্ন তাদের মনের মধ্যে আসে, অনেক কিছু করতে ইচ্ছে করে, কিন্তু সেগুলোর উত্তরগুলো তারা ঠিকঠাক মতন খুঁজে পায় না। না তো আমাদের শিক্ষা ব্যবস্থায় সেগুলোর উত্তর ঠিকঠাক মতন করে দেওয়া হয়, না তো আমাদের সমাজ ব্যবস্থা এরকম, আর না তো আমাদের পারিবারিক ব্যবস্থা এরকম যেখানে মা বাবার থেকে সেই উত্তরগুলো পাওয়া যেতে পারে বা মা বাবার কাছে গিয়ে খোলাখুলিভাবে সেই প্রশ্নগুলো করা যেতে পারে। সবার আগেই আমি বলবো যে মনের মধ্যে বুঝতে পারছি যে তুমি অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু মনের মধ্যে একটুখানি সাহস তৈরি করে চেষ্টা করো তোমার কোনো কাছের বন্ধু বান্ধব বা যদি কোনো কাছের দিদি, বোন, ভাই, দাদা এমন কেউ যদি থেকে থাকে তাহলে তার সঙ্গে নিজের মনের এই কষ্টের কথাগুলোকে আগে খোলাখুলিভাবে বলে নিজের মনটাকে আগে একটুখানি হালকা করো। যত বেশি মনের মধ্যে চেপে রাখা হবে ততই বেশি মনের মধ্যে আরও কষ্ট জমতে থাকবে। ঠিক যেমনভাবে আমরা জানি যে আমাদের পেটের মধ্যে যদি খাবার জমতে থাকে এবং সেগুলো যদি বেরোনোর মতন রাস্তা না পায় তাহলে কিন্তু তখন আমাদের শরীর খারাপ হয়ে যায়। ঠিক সেরকমভাবে মনের এই কষ্ট যদি মনের মধ্যে চেপে থাকতে থাকতে এমন অবস্থায় পৌঁছবে যখন কিন্তু ভীষণ রকম অসহায় একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে। তো সুতরাং কথা বলো। দ্বিতীয়ত ও বলছে খুব দুঃখের বিষয় যে মা কথা বলা বন্ধ করে দিয়েছে, এটা খুব কষ্টের, তাই না? মোবাইলটাও নিয়ে নিয়েছে এবং আমাদের নিজেদের জন্যও, আমরা যারা প্রাপ্তবয়স্ক আমাদের জন্য মোবাইল এখন একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা হয়ে গেছে। আমরা একটুখানি ফাঁকা সময় পেলেই আমরা একটুখানি মোবাইলটা দেখতে পছন্দ করি, একটু বিভিন্ন ধরনের সাইট খুলে একটু দেখা যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং অনেক সময়তে দেখতে দেখতে আমরাও বুঝতে পারি না যে সময় কোথা দিয়ে পেরিয়ে যাচ্ছে। তো আগেকার দিনে যেরকম ছিল আমরা বই পড়তাম বা আমরা হয়তো টিভিতে কোনো সিনেমা বা সিরিয়াল দেখতাম বা নাটক দেখতে যেতাম বা সিনেমা দেখতে যেতাম বা বন্ধুদের সঙ্গে মিলে বা পরিবারের সঙ্গে মিলে আমরা গল্প করতাম, সেই জায়গাটা অনেকটাই নিয়ে নিয়েছে মোবাইল। তার মানে আমরা এখানে ধরে নিতে পারি যে এই কিশোর বা কিশোরীটি সেও নিজের মন ভালো রাখার জন্যে বা নিজের এন্টারটেনমেন্টের জন্য তার মোবাইলটাকে ব্যবহার করেছে এতদিন ধরে। সেই জায়গা থেকে মোবাইলটা তার হাত থেকে এখন চলে গেছে, মা মোবাইল নিয়ে নিয়েছেন ও মনে হয় লিখেছে। তো সুতরাং সে অনেকটাই, এটাও তার কাছে একটা বড় হতাশার কারণ যে হাত বাড়ালেই আমি একটা মন ভালো করার জিনিস পেয়ে যাচ্ছিলাম কিন্তু সেটা আর আমি পাচ্ছি না। একেই তো মা কথা বলছেন না, সেটা নিয়ে মন খারাপ, মা বাবার মধ্যে বিবাদ হচ্ছে সেটা নিয়ে মন খারাপ, কারোর সাথে মনের কথাগুলো ভাগ করতে পারছি না। বন্ধুরা জিজ্ঞেস করছে, সবার কাছেই ফোন থাকে, বন্ধুরা জিজ্ঞেস করছে যে তোর ফোন কেন নেই, তোকে কেন ফোন করে পাওয়া যাচ্ছে না, সেখানে কোনো উত্তর দিতে পারছে না। এতগুলো মন খারাপ, এবং এই এতগুলো মন খারাপ থেকে বেরোনোর জন্য একটুখানি মনটা অন্যদিকে সরানোর জন্য যে মোবাইলটাকে একটু ব্যবহার করব সেই উপায়টাও নেই। মা বাবা অবশ্যই বলবেন যে বই পড়তে পারে, ছবি আঁকতে পারে, নাচ করতে পারে, গান করতে পারে, সেগুলো কেন করছে না? কিন্তু সত্যিটা তো এটাই যে একবার মোবাইলের মধ্যে ঢুকে পড়লে তখন আর অন্য জিনিসগুলো অতটা পরিমাণে মনে ধরে না। তো সুতরাং তোমাকে বলবো যে মায়ের কাছে যাও, নিজের মনের মধ্যে আগে কথাগুলোকে গুছিয়ে নাও এবং তারপর এমন কোনো একটা সময়তে যখন মা ফাঁকা রয়েছেন, যে সময়তে মা কথা বলার মতন, কথা শোনার মতন অবস্থায় রয়েছেন, সেটা বুঝে মায়ের কাছে গিয়ে মাকে একটুখানি আলতো করে ভালো করে একটু বুঝিয়ে বলো যে মা আমার মনটা খুব খারাপ, দরকার হলে মায়ের কাছে একটুখানি কেঁদে নাও, বলো যে ভুল করেছি সেটা স্বীকারও করতে পারি, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি কি ভুল করেছি সেটা আমাকে ভালো করে বুঝিয়ে বলো, কোন কাজটা আমার অনুচিত হয়েছে আমাকে ভালো করে যুক্তি দিয়ে আমাকে ভালো করে বুঝিয়ে দাও, যাতে আমি বুঝতে পারি যে কোন কাজটা আমার কতটা পরিমাণে করাটা ঠিক আর কতটা করাটা আমার ঠিক নয়।
সবার কাছে মোবাইল রয়েছে, আমার কাছে নেই, আমার তো ভালো লাগছে না, আমার ভীষণ মন খারাপ লাগছে, তুমি একটুখানি বোঝো, না হয় এরপর থেকে আমি তোমার দায়িত্বে, আমি নিজে দায়িত্ব নিয়ে এবং তোমাকে সময় দিয়ে আমি সময় মতন মোবাইলটাকে ব্যবহার করব, এই সময় থেকে এই সময় পর্যন্ত। এইরকমভাবে মাকে একটুখানি বুঝিয়ে বলার চেষ্টা করো। যদি সম্ভব হয়, এখন অনেক স্কুলেই কাউন্সিলর থাকেন, এমনকি এটা এখন নিয়ম হয়ে গেছে যে স্কুলে একজন কাউন্সিলর থাকতে হয়। স্কুলে যদি সেরকম কাউন্সিলর থেকে থাকেন তাহলে স্কুলে গিয়ে তাকে বলো, তার কাছে খোলাখুলিভাবে বলো, এবং তিনি নিশ্চয়ই কিছুটা পরিমাণে সাহায্য করতে পারবেন। বা ক্লাস টিচার যিনি আছেন তার সাথে কথা বলে যদি তার গার্জেনের সঙ্গে কথা বলা যায় এই বিষয়টা নিয়ে, যে সে অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছে এবং বাড়ির মানুষের এই বিষয়টা বোঝাটাও দরকার, মোবাইলের ব্যবহারটা থেকে ছাড়িয়েও এটা যে আরেকটু বড় সমস্যায় পরিণত হয়েছে সেইটা বোঝার জন্য। আর একটু সাহস করে তুমি একটু যদি মায়ের কাছে যাও, যেমন বললেন দিদি, মায়ের কাছে যাও, খুলে বলো, কিংবা তৃতীয় ব্যক্তির সাহায্য নাও, তুমি এর থেকে নিজে বেরোতে পারবে, তাই না? আর মৈত্রী, তুমি যদি আর কিছু সাজেস্ট। এতটা রাস্তা ও যখন এগিয়ে এসেছে, যেখানে আমাদেরকে ও চিঠিটা লিখে ফেলতে পেরেছে এবং এতটা সুন্দর স্পষ্ট ভাষায় সে গুছিয়ে লিখেছে, অর্ধেকটা পথ ও অলরেডি এগিয়ে চলে এসেছে, বাকিটাও এগিয়ে যাওয়ার পথ কিন্তু ও ঠিকই খুঁজে নিতে পারবে। সুতরাং আমার মনে হয় যে ও কিন্তু গিয়ে ওর মা বাবার সাথে কথা বলতে পারবে, এবং মা বাবাকে এই কথাটাও বলাটা দরকার যে যাতে আমি এটার থেকে, এই অসুবিধাটার থেকে যাতে আমি বাইরে বেরোতে পারি, তার জন্য তোমরা আমাকে সাহায্য করো। শুধুমাত্র মোবাইলটা আমার হাত থেকে নিয়ে নিলে তাতে কিন্তু আমি এর থেকে বাইরে বেরোনোর রাস্তা পাচ্ছি না, আমার মনটা কিন্তু ভালো থাকছে না, আমার সারাদিন কান্না পাচ্ছে, আমি পড়াশোনায় মন বসাতে পারছি না, আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, আমার খেতে ভালো লাগছে না, আমার ঘুমোতে ভালো লাগছে না। এই কথাগুলোকে ও যদি এইরকমই সুস্পষ্ট ভাষাতে মা বাবার কাছে তুলে ধরতে পারে তাহলে আশা করি মা বাবা নিশ্চয়ই বুঝবেন। এবং তার মধ্যে ও যদি কারোর সাহায্য নিতে পারে, যদি কোনো আত্মীয় সাহায্য বা যদি স্কুলের কোনো শিক্ষক বা শিক্ষিকার সাহায্য নিতে পারে, ভরসা করে যদি কোনো ভরসাযোগ্য শিক্ষক শিক্ষিকা থাকেন তাহলে তাকে গিয়ে যদি বলতে পারে যে আমি এরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, যদি আমাকে একটু সাহায্য করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে মা বাবারও বুঝতে একটুখানি সুবিধা হবে। তার কারণ মা বাবাও একটা ইমোশনাল জায়গার মধ্যে দিয়ে বিষয়টাকে দেখছেন, তাদের মনে হচ্ছে যে আমাদের ছেলেটা বা আমাদের মেয়েটা হয়তো ভুল পথে চলে যাচ্ছে, খারাপ পথে চলে যাচ্ছে, সেই জায়গা থেকে ওনারাও ভীষণ রকম হয়তো বিভ্রান্ত হয়ে রয়েছেন যে কি করা দরকার, এবং সেই বিভ্রান্তির থেকেই ওনারা হয়তো মোবাইলটা নিয়ে নিয়েছেন, সেই রাগের থেকে, সেই হতাশার থেকে হয়তো কথা বলা বন্ধ করে দিয়েছেন। কিন্তু সেই জায়গাটা থেকে এগিয়ে এসে তাদেরও হাতটা বাড়ানোর দরকার তাদের ছেলে বা মেয়ের দিকে। এই জিনিসটাও যদি তারা বুঝতে পারেন কারোর মধ্যস্থতার সাহায্য নিয়ে, তাহলে সেটা অনেকটা পরিমাণে সাহায্য করবে। তুমি যে সাহস করে এত সুন্দর একটা চিঠি লিখেছো তার জন্য তোমাকে অনেক শুভেচ্ছা। তুমি তো পড়ো ক্লাস 9-এ, এখনই এত সুন্দর করে তুমি বুঝতে শিখেছো, তোমার কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। সবশেষে সমস্ত মা বাবা এবং অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলবো যে আজকাল তো এই কথাটা নিশ্চয়ই আপনারা সবাই শোনেন যে সন্তানের বন্ধু হয়ে উঠুন। সন্তানের বন্ধু হওয়ার জন্যে সন্তানের মনের কাছাকাছি পৌঁছানোটা ভীষণ রকমভাবে জরুরি, এবং সন্তানের মনের কাছাকাছি পৌঁছানোর জন্যে তাদের সঙ্গে কথা বলা ভীষণ জরুরি। এটা তো ভীষণ স্বাভাবিক, তাই না, যে সন্তানেরা এই পথে ওই পথে যেতে গিয়ে অনেক সময়তেই হোঁচট খাবে, এবং হোঁচট খাওয়ার পর তারা সবার আগে কার কথা ভাববে, কার কাছে আসবে, মা বাবার কাছেই আসবে, তাই না? সুতরাং তাদের মনের মধ্যে কি চলছে, তারা যদি বিপথে চলে যায় তাহলে তারা কেমনভাবে সেই বিপথে গেল, তারা যদি কোনো রকম ভুল করে ফেলে তাহলে সেই ভুলের পিছনে কি ছিল, যদি তারা এমন কোনো কাজ করে ফেলে যে এই কাজটা আপনাদের পছন্দ হচ্ছে না, তাহলে সে কি কারণে এই কাজটা তারা করে ফেললো, সেগুলোকে জানার চেষ্টা করুন। ছেলে মেয়েদের সঙ্গে কথা বলুন, শাস্তি দেওয়ার আগে ভেবে দেখুন যে যদি এগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করা যায়, তাদের সঙ্গে কথা বলা যায়, তাহলে সেখানেই অনেকটা পরিমাণে সমস্যার সমাধান হয়তো বেরিয়ে আসতে পারে, এবং মা বাবা আর সন্তানদের সম্পর্কের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়ে যায় অনেক সময়তে, সেই দূরত্ব অনেকটা পরিমাণে দূর হয়ে যেতে পারে। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আমাদের অনুষ্ঠান একদম শেষ করার আগে 2-3টে কথা শুধু বলবো। বন্ধুরা, তোমরা হতাশ হবে না, জীবনে চড়াই উতরাই থাকবে, এটার নামই জীবন। আর যখনই মনে হচ্ছে কোথাও একটুখানিও হতাশা তৈরি হচ্ছে,
তখনই আমাদের চিঠি লিখে ফেলো। আমাদের চিঠি পাঠাতে আমাদের ঠিকানাটা অবশ্যই লিখে রাখো। আমাদের ঠিকানা কেন্দ্র অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র, কলকাতা, 18/3 উদয়শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 7,95,000। আর চিঠির খামের উপর অবশ্যই বড় বড় করে ইয়ুথ আড্ডা, হাত বাড়ালেই বন্ধু এই কথাটা লিখে দেবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের বন্ধু হয়ে থাকো। চিকেন স্টু থেকে বাসন্তী পোলাও, ফিশ ফ্রাই থেকে চাউমিন, সবকিছু মিলিয়ে কলকাতার অফিস পাড়ার একেবারেই জমজমাট খাইবার পাসের আর এক নাম ডেকার্স লেন। মনে রেখো, বড় মাপে করা চাই আয়োজন। সত্যি কথা বলতে কি, আজ একটা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে তোমরা যদি নিজেদের কলেবর ভরাতে চাও তাহলে আয়োজনের খামতি নেই। আমরা রয়েছি কলকাতার বিখ্যাত ডেকার্স লেনে। চলো ঘুরে দেখি ডেকার্স লেনের অলিগলি। প্রায় 2 শতাব্দী আগে ব্রিটিশ কলকাতার তৎকালীন কালেক্টর ফিলিপ মিলনার ডেকার্স কলকাতায় আগত নাবিকদের সঙ্গে এখানে দেখা করতেন। নাবিকদের দীর্ঘ সমুদ্রযাত্রার ক্লান্তি দূর করতে আলাপচারিতার পাশাপাশি থাকত চর্বচস্য লেজ্জ পেয়র ভরপুর আয়োজন। কথা বলতে কি, এটা এত হাতে গরম আমি ধরতেই পাচ্ছি না। বুঝতেই পারছো তোমরা যে এটা মুখে যাওয়ার অপেক্ষা মাত্র, কতক্ষণে শেষ হয়ে যাবে। এটার আমি এবার খাই, বেশি আর কথা বলতে পারছি না। এত সুন্দর ফিশ ফ্রাই এবং তার সঙ্গে মাছের কোয়ালিটি, টোস্টটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু নিয়েছি, একটু টেস্ট করে দেখবো। দুটোর কম্বিনেশন জাস্ট ফাটাফাটি। খাবারের পেছনে যার হাত রয়েছে আমরা একটু তার সঙ্গে কথা বলে নিই। দাদা, আচ্ছা আপনার এই দোকান কত দিনের? এটা 72 বছর চলছে, 72 ফ্রম 1952 সাল থেকে। আর কি কি আইটেম রয়েছে আপনার ঝাঁপিতে? চট জলদি যা হয়, আসলে তো অফিস পাড়া, লোকের হাতে সময় খুব কম, তো চট জলদি এসে খেয়ে তাড়াতাড়ি বেরোতে পারে যাতে, সেই সব খাবারই হয়। যেরকম স্টু, ঘুগনি, ফিশ চপ, ফিশ ফ্রাই, মানে সব রকম কিছু না কিছু আছে, সবার জন্য কিছু না কিছু আছে। আমি এখানে এসে দাদার সাথে কথাই বলতে পারছিলাম না, এত ভিড় ছিল। আচ্ছা, প্রতিদিন কিরকম ভিড় হচ্ছে? রোদ্দুর যতক্ষণ আছে একটু কম, তারপর আবার যাই কি সেই। পরবর্তীকালে ভারতের তথা এশিয়ার প্রথম প্রকাশিত সংবাদপত্র বেঙ্গল গেজেটের প্রতিষ্ঠাতা জেমস অগাস্টাস হিকির নামে এই রাস্তার নামকরণ করা হয় জেমস হিকি সরণি। এগিয়েছে সময়, বদলেছে নগর কলকাতা, কিন্তু নিজস্ব রুচি এবং পকেটের রিস্ত অনুযায়ী খাদ্যরসিক বাঙালির রসনা তৃপ্তির অন্যতম পীঠস্থান হিসাবে আজও অমলিন ডেকার্স লেন। দাদা, দোকান কত দিনের? প্রথম তো জয়মাতারা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই জয়মাতারার দোকান দেখতে দেখতে 23 বছর রানিং। বাহ, অসাধারণ ব্যাপার। আর কি কি খাবার রয়েছে এখানে? আমার এই ডেকার্স লেনের জয়মাতারার দোকানেতে আপনার যাবতীয় যা কিছু খাবার, এখানে প্রায় 22 থেকে 24, 24 থেকে 26 এইরকম আইটেমের খাবার থাকে, যেটা আমরা বাঙালিতে যেটা বলি আমরা নিরামিষ খাবার। আদা, রসুন, পেঁয়াজ এগুলো দেওয়া হয় না। আমরা একটু জয়মাতারার মেনু জেনে নিই। আমার এই জয়মাতারার দোকানেতে প্রথম তো আছে মশলা কুলচা এবং পনিরের আইটেম প্রচুর, বাটার পনির, মিক্সড পনির, পনির ভর্তা, চানা পনির, ডাল মাখানি, আলু 65, তার সাথে সাথে আছে বাটার নান, কুলচা, রাইস, পোলাও, গোবিন্দভোগ চালের খিচুড়ি আর বেগুন সুন্দরী। এবং প্রত্যেক দিন সারা বছর এই জয়মাতারার দোকানে ধনেপাতার চাটনিটা অবশ্যই পাবেন, এই গরমে হোক শীতে হোক যাই হোক। আর ফুলকপি মাস্ট, এই দোকানের খিচুড়িতে যদি ফুলকপি না দেওয়া হয়, যেটা মানে থেকে যায় যে খিচুড়িতে ফুলকপি, যেদিন ফুলকপি মার্কেটে একদমই পাওয়া যাবে না সেই দিনটা হয়তো খিচুড়িটা বন্ধ থাকে, কিন্তু প্রত্যেক দিন খিচুড়িতে ফুলকপি থাকবে এবং ফুলকপির আইটেম থাকবে, যেমন ফুলকপি গন্ধরাজ, ফুলকপি রোস্ট এইগুলো থাকে। সেটা ওই অফ সিজনগুলোতে বেশি এই জিনিসগুলো পাওয়া যায়। আমরা নিয়েছিলাম কুলচা আর পনির, আর ও নিয়েছিল রুটি আর ডাল মাখানি, দুটোই ভালো হয়েছে। আচ্ছা, এখানে কি ফ্রিকোয়েন্টলি আসা হয়? না না,
আমার ফার্স্ট টাইম, বাট সত্যি খুব ভালো লেগেছে। আমি নিয়েছি এখানে মিক্স ভেজ, তার সঙ্গে ফুলকপি গন্ধরাজ, আর তার সঙ্গে স্পেশাল ধনেপাতার চাটনি। এবার আমি একটু টেস্ট করে দেখি, কারণ অ্যাজ ইউজুয়াল আমি একেবারেই প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার পক্ষপাতী নই। অসাধারণ। মিক্স ভেজটা মনে হচ্ছে, এই যে পনিরটা মনে হচ্ছে মুখের মধ্যে গিয়ে পুরো মেল্ট করে যাচ্ছে। একটু ফুলকপি গন্ধরাজটাও টেস্ট করা যাক। আমি গন্ধরাজের গন্ধটা যে খুব বেশি পেলাম তা নয়, তবে ফুলকপি টেস্ট অসাধারণ। ডেকার্স লেনে পায়ে পায়ে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আরও দুই বন্ধু। জিজ্ঞেস করে নিই একটু তাদের কি এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম না ফ্রিকোয়েন্ট? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। আচ্ছা, ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স কিরম? ভালো। পিপল আর লাইক এখানে এসো, সো ইট ওয়াজ লাইক ওকে, ঠিক আছে। স্ট্রিট ফুডের জন্য ভালো জায়গা, মানে যারা স্ট্রিট ফুড পছন্দ করে তাদের জন্য হেভেন। দাদা, কত দিনের দোকান? 35 বছরের দোকান। আচ্ছা, দোকানে আমি যে আইটেমগুলো দেখতে পাচ্ছি এছাড়া আর কি কি রয়েছে? ধরুন চাইনিজ ফুড তো আছেই, ইন্ডিয়ান ডিশও আছে, কুলচা, ভর্তা, সব রকমই আছে মোটামুটি। ভিড় কেমন হচ্ছে? এমনি মোটামুটি ভিড় আমাদের ঠিকই আছে। অসাধারণ মাছের কোয়ালিটি, তার সঙ্গে যেটা হয় ব্যাটার ফ্রাই বেশি ভাজা হয়ে গেলেও তার একটা টেস্ট চলে যায়, সেটাও নেই। পুরো জিনিসটা নিয়ে একদম মাখো মাখো, দারুণ। আমি আরও দুটো আইটেম নিয়ে নিলাম, মশালা কুলচা, তার সঙ্গে চিকেন ভর্তা। এবার একটু টেস্ট করে দেখি। চিকেন ভর্তা অসাধারণ, এবং যেটা হয় চিকেন ভর্তা খেতে গিয়ে অনেক সময় তার সঙ্গে যেটা খাওয়া হচ্ছে ব্রেডটা, সেটার টেস্টটা চলে যায়, কিন্তু মশালা কুলচার পুরো টেস্টটা আমি পাচ্ছি। অসাধারণ। চিকেন বাটার মশলা, তার সঙ্গে বাসন্তী পোলাও। তোমরা দেখে বুঝতেই পারছো অদ্ভুত কম্বিনেশন, কিন্তু দারুণ দেখতে লাগছে। দারুণ। আর বাটার মশলাটা আমার মনে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি হয়, এবং সেখানে আমি টেস্টটাও এখানে পাচ্ছি। অথেন্টিক বলবো না, কিন্তু বেশ ভালো। দারুণ। আজকের মতো ফুড অ্যাডভেঞ্চার এখানেই শেষ করছি। এইভাবেই পায়ে পায়ে কাছে দূরে আমরা চলে যাব অন্য কোনো জায়গায়। তোমরাও চাইলে ঘুরে আসতেই পারো ডেকার্স লেনে। একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়। পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা। ইউথ